দুদিন পরেই বিয়ে। ইনানের সাথে অনেকটা সময় কাটাচ্ছি। যখন তখন আমাকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাই। কোম্পানিতে ইনানের বাবা আফনাব চৌধুরীর 50% শেয়ার থাকায় ইনান যখন তখন আমাকে ঘুরতে নিয়ে চলে আসে। ইনান চায় ওর সাথে সময় কাটায় আর ওকে ভালোভাবে যেন জানতে পারি, দুজন দুজনকে বুঝতে পারি। পারিবারিকভাবে ওর সাথে বিয়েটা ঠিক হয়েছে। ইনানরা এক বোন এক ভাই। বোনটা ওর ছোট, নাম ইরিন। সপ্তাহখানেক আগে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। এঙ্গেজমেন্ট ও সেদিনই হয়েছিল। যেদিন ইনানরা আমাকে দেখতে এসেছিল আমি নিজেও জানতাম না আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। রেডি হয়েছিলাম ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব বলে, কিন্তু আর যাওয়া হলো না। ইনানের মা আর বাবা সেদিনই আমাদের এঙ্গেজমেন্টটা সেরে ফেললো। ইনান নাকি অনেক মেয়ে দেখেছে, তার নাকি পছন্দ হচ্ছে না, কিন্তু সে আমাকে প্রথম দেখেই হ্যাঁ বলে দিল। আলাদাভাবে আমাদের কথা বলার সুযোগটাও দিল না। কি আর করার, এঙ্গেজমেন্টের পরের দিন থেকেই ইনান প্রতিটা দিন আমাকে নিয়ে ঘুরতে যায়। যদিও বা আব্বু আম্মু দিতে না চাইলে ইনানের মায়ের রিকোয়েস্টে না করতে পারে না, বাধ্য হয়ে রাজি হয়। তবে আব্বু আম্মু আমাকে বারবার সাবধান করে দেয় যাতে ইনানের সাথে খুব ক্লোজ না হই। এমন নাকি অনেক ঘটনা আছে যেখানে মেয়ের বিয়ের আগে ক্লোজ হয়ে তারপর আর বিয়ে করে না। আমার আম্মু খুব ফ্রি, আমাকে সব বুঝিয়ে দেয়, আর আম্মু যা বলে আমি তার কথা মতোই সব করি, কখনো অবাধ্য হই না। ইনানও খুব ভালো ছেলে, ও কখনো আমাকে টাচ পর্যন্ত করেনি, বেশি রাত করেও আমাকে বাইরে রাখেনি, সন্ধ্যের পরপরই বাসায় পৌঁছে দিয়ে যায়। আমার সবচেয়ে ভালো লাগে ইনানের কেয়ারিং করাটা। একটু পরপর আমাকে জিজ্ঞেস করে, তাইরিন কিছু খাবে? তাইরিন কোথায় যাবে বলো, এইসব আর কি। আমার নাম তাইরিন, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমি ইনানের মতন অতটা ফর্সা না, তবে সবাই বলে আমার চেহারা খুব মায়াবী। হালকা সাজলেই নাকি আমাকে অনেক সুন্দর লাগে। আমরা দুই বোন, আমি তাইরিন আর আমার ছোট বোন তাজনিন। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তবে আমি আর তাজনিন খুব ফ্রেন্ডলি। ইনান আমাকে খুব ইম্পর্টেন্স দেয়। ইনানের আম্মুর সাথে কথা বলেছিলাম, তখন এক ফাঁকে উনি বলল ইদানিং ইনান নাকি বাসায় বা অফিসে কোনো সময় দেয় না, সারা দিন কোথায় চলে যায়। মানে এঙ্গেজমেন্টের পরের দিন থেকে ইনান নাকি অফিসেও ঠিক মতন সময় দেয় না। এসব বলে বলে তিনি হাসছিলেন, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। ইনানের ফোন থেকেই ওর সামনে এসব বলছিল, ওর চেঁচামেচিও শোনা যাচ্ছে, মনে হয় ওর আম্মুর সাথে ফোন হাতাহাতি করছে। আমার এখনো মনে আছে যেদিন ইনানরা আমায় দেখতে এসেছিল, ইনান খুব চুপচাপ ছিল। ওকে চুপচাপ দেখে আম্মু জিজ্ঞেস করেছিল ও চুপচাপ কেন? তখন ইনানের আম্মু বলেছিল ইনান নাকি খুব লাজুক টাইপের। ইরিন আমায় বলল, ভাবি ভাইয়া কিন্তু খুব লাজুক, তার লজ্জা কিন্তু তোমায় ভাঙাতে হবে। ইরিন আর ইনানের আম্মুর কথাটা শুনে তাজনিন খুব হেসেছিল। তাজনিন এই কথা নিয়ে সারা রাত আমায় জ্বালিয়েছে। আসলে কিন্তু ঠিক তা নয়, ব্যাপারটা পুরো উল্টো। ইনানের একটুও লজ্জা নেই। পরের দিনই সেটা বুঝতে পারলাম আমি আর তাজনিন। প্রথম দিন তো চুপচাপ কত ভদ্র একটা মানুষ, যে কিনা ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, আর এখন আম্মুর সাথে তাজনিনের সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। নতুন মানুষ বলে কথা, আম্মু তো নাস্তার পাহাড় সাজিয়ে দিয়েছে ইনানের সামনে। ইনানও বিনা সংকোচে এটা ওটা নিয়ে খাচ্ছে, পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছে। আমার রুমে এসে এদিক ওদিক দেখে নিল। ড্রেসিং টেবিলটা থেকে পারফিউমের বোতলটা নিয়ে ভুরু কুচকে বলল, রুমটা বেশ গুছানো, আমার মনের মতন পছন্দ হয়েছে আমার। তবে ওদিকের ফুলদানিটা দুপাশে রাখলে আরো সুন্দর লাগবে বলে ফুলদানি দুটো দুপাশে রাখলো। হ্যাঁ সত্যিই তো, এখন দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর ইনান আমার খাটে বসতে বসতে বলল, এটা তোমার খাট তাই না? এটাও আমার খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু এ পাশে থাকবো আর তুমি আমার ডান পাশে, কি ঠিক তো? আমি ইনানের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে ইনানের দিকে তাকিয়ে রইলাম। এসব কি বলছেন উনি, পাগল নাকি? সরাসরি এভাবে না বললেও পারতো। আমি একটু লজ্জা পেলাম, কি বলবো বুঝতে পারছি না। ইনান আমার মুখ দেখে বুঝতে পেরেছে হঠাৎ করে কথাটা বলা উচিত হয়নি, তাই কথা কাটিয়ে বলল, এক কাপ লেবু চা হবে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তাড়াতাড়ি ইনানের সামনে থেকে সরে গেলাম। এই ছেলে নাকি লাজুক,
ওরে বাবা, কি অ্যাডভান্স! এখন থেকেই সব স্টার্ট করে দিয়েছে। বোধহয় বাসায় বোকার মতন হয়ে থাকে। এসব ছেলেদের জন্যই তো আজ বউরা খারাপ। বিয়ের আগে সবার সামনে বোকা, আবুল হয়ে থাকে, আর বিয়ের পর চালাক আর মাইকেল হয়। তারপর শাশুড়িরা বলে, দেখো দেখো আমার সহজ সরল ছেলেটাকে কিভাবে বউ তার দখলে নিয়ে গেছে, স্বামীকে বশ করেছে। ইনানের মতন এক্সপার্ট ছেলেকে যদি লাজুক বলা হয়, তাহলে লাজুকদেরকে কি বলবো এই মুহূর্তে সেটা মাথায় ঢুকছে না। কয়েক ফালি লেবুর টুকরো দিয়ে লেবুর চা করে আনলাম। ইনান ব্যালকনিতে দাঁড়িয়ে চুমুক দিয়ে মুখটাকে ছোট্ট ছোট্ট গুলুমুলু বাবুসোনাদের মতন চোখ মুখ খিঁচে বলল, বাপরে কি টক! এই তাইরিন, তুমি লেবু চা বানাতে পারো না? আমি মনে মনে হাসছি। ইচ্ছে করি তো এই লাজুকে বেশি লেবু দিয়ে টকটক লেবু চা করে দিলাম। তার চোখ মুখ খিঁচানোটা সেই ছিল। পারি তো। ইনান চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এক চুমুক দিয়ে দেখো তো কেমন হয়েছে। আমি ঢোক গিলে বললাম, আপনার এঁঠো আমি চা খাবো? ইনান বলল, হেমা, আমার এঁটো খেলে কি হবে? আর কদিন পর তো দুজনেই এক হব, সো এঁটো খেতে সমস্যা কোথায়? আমি মনে মনে বলছি, হায়, এটা কার পাল্লায় পড়লাম! তার এঁটো চা নাকি আমি খাবো। আমি কাপটা হাতে নিতে নিতে বলছি, আচ্ছা আমি আবার বানিয়ে আনছি চা আপনার জন্য। ইনান কাপটা আমাকে না দিয়ে নিজের দিকে টেনে নিয়ে বলল, ও আচ্ছা, তুমি খাবে না এই তো? থাক, আর কষ্ট করতে হবে না। এখানে দুটো চেয়ার পেতে দাও। তারপর দুজন চেয়ারে বসলাম। আমি একটু দূরেই বসলাম। একটা জোকস বলি, শুনবা? জি হ্যাঁ বলুন। একটা লোকের ভড়িটা দিন দিন বেড়ে যাচ্ছিল, তো তার স্ত্রী বলল, ওগো, তোমার পেটটা এত বড় হয়ে যাচ্ছে কেন? স্বামী বলল, তোমার পেটও তো বড় হয়ে যাচ্ছে। স্ত্রী হেসে বলল, আমি তো মা হতে যাচ্ছি তাই। তারপর স্বামী বলল, আমিও তো বাবা হতে যাচ্ছি। হিনান নিজেই হাসতে লাগলো, তবে আমারও খুব হাসিও আসছে। ও আমাকে এমন মজার জোক কেন শোনালো? আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। ইনান সব সময় আমাকে হাসি খুশি রাখতে চায়, খুব কেয়ার করে আমার। যতটা সময় যাচ্ছে আমি ওর প্রতি উইক হয়ে যাচ্ছি। একটা ভালো লাগা কাজ করে। ওর সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। ওর কথা বলার সময় হাত নাড়ানোটা, একটু একটু অভিনয় করে দেখানোটা, ওর পাগলামিটা সব আমাকে ভাবিয়ে তোলে। ওর কথা বারবার মনে করিয়ে দেয়। এই কয়েকদিনে জেনে গেছি ওর পছন্দ অপছন্দ, আর আমারটাও ও জেনে নিয়েছে। ওর ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার পছন্দ, ড্রিঙ্কস পছন্দ, তবে ওসব নেশা জাতীয় কিছু না, যে কোনো ফলের জুস, বেশিরভাগ আমেরটাই। আমার ব্লু আর ব্ল্যাক কালার পছন্দ, আর খাবারের মধ্যে অনেক কিছু, চকলেট, আইসক্রিম, এইসব আর কি। আমার প্রিয় ফুল গোলাপ আর রক্তজবা। ইনানের প্রিয় ফুল বেলি আর চম্পাকলি। ওর সাথে যেখানে যায় না কেন, সেখানেই গোলাপের বাগান বা জবা ফুল দেখবে আমার জন্য নিয়ে আসবেই আসবে। ইনান ফুটবল খেলতে খুব পছন্দ করে। পাগলটা আমাকে নিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে ফোর্স করলে আমিও খেলি, কিন্তু ওর সাথে পারি না। আমাকে টেনে বল নিয়ে নেয়। ওর পুরো শরীর কাদা লেগে কাদাময় হয়ে যায়। আমি এসব দেখে হাসলে ও আমাকেও কাদা লাগিয়ে দেয়। ও আসলেই ছেলে হিসাবে অনেক ভালো। এত সুযোগ পেয়েও কখনো খারাপ ইন্টেনশন নিয়ে আমাকে টাচ করেনি। এঙ্গেজমেন্টের পরের দিন থেকে ইনান সব সময় আমাকে ইমপ্রেসড করার চেষ্টা করছে। যা আমার ভালো লাগে তা সব সময় করেছে। ইনান বাইক চালাতে পারে না, শুধু আমার বাইকে চড়তে লাগে বলে সেটা শোনার পর থেকেও বাইক চালানো শিখে নিল। তারপর আমাকে বাইকে করে ঘুরতেও নিয়ে গেল। ইনান একদিন হুট করে আমার সামনে 35টার মতন বেলুন এনে বলল, এখানে যতগুলো বেলুন আছে তোমার বয়স ঠিক ততটুকু। আমি খুব অবাক হলাম। বেলুন কটা গুনে আরো বেশি অবাক। এই, আপনার কি মনে হয়, হ্যাঁ আমি বুড়ি? আমার 35 বছর বয়স। ইনান আমাকে দেখে, কি আপনার এমন মনে হয়? ইনান মুচকি হেসে বলল, একটু তো মনে হয় না, মানে আচ্ছা একটা কাজ করো, তোমার বয়স যতটুকু তুমি ততটা বেলুন রেখে বাকিগুলো ফুটো করে দাও। আমার খুব হাসি পেল। ইনানটা না আসলেই পাগল। আমি চুল থেকে ক্লিপটা খুলে গুনে গুনে 15টা বেলুন ফুটো করে দিলাম। ইনান বেলুন গুনে আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তোমার 20 বছর বয়স? হ্যাঁ, কেন, কি হয়েছে? ওমা, কি বলো? তুমি জানো না? কি জানবো? 20তে বুড়ি মানে তুমি বুড়ি? আমি বুড়িকে বিয়ে করছি। এদিকে আমার খুব লাগছে। এমন মজা করার মানে কি? আমাকে বুড়ি বলল।
এ কদিনে ওর সাথে অনেকটা ফ্রি হয়ে গেলাম। চোখ বড় বড় করে বললাম, মানে কি? আপনি আমাকে বুড়ি বলেছেন? এই যে মিস্টার শোনেন, আমি যদি বুড়ি হই তো আপনি কি? ইনান আরও কয়েকটা বেলুন ফুটে দিয়ে বলল, আমি তো এখনো বাচ্চা। ইস, কি বললেন? আমি এখনো বাচ্চা? আমি যদি বুড়ি হই তবে আপনি হলেন 30 বছরের একটা বুড়ো। ইনান হাসতে হাসতে বলল, ওকে, তাহলে বুড়ো বুড়ি মিলে সংসার করব। জানো তাইরিন, তোমার সাথে আমার সময় কাটাতে খুব ভালো লাগে। কেন জানি না, এ কদিনে তোমায় বড্ড আপন মনে হয়, তাই এমন সব কথা বলি। তুমি রাগ করো না তো? ইনান অনেকটা বেশি পাগলামো করে। আজ ওর সাথে বের হলাম। 2 দিন পরেই আমাদের বিয়ে। আমার বের হতে ইচ্ছে করছিল না, কিন্তু ইনানের জোরাজুরির কাছে হার মানলাম। ইনান গাড়ি ড্রাইভ করতে করতে গান গাইছে। আজ প্রথম ইনান গান গাইতে গাইতে আমার হাতের ওপর ওর হাতটা রাখলো। ও স্পর্শটা পেতেই আমার ভিতর থেকে কেমন একটা শিহরণ বয়ে গেল। ইনান ড্রাইভ করছে আর ওর দৃষ্টি আমার দিকে। আমিও ইনানের দিকে তাকিয়ে, হঠাৎ সামনে তাকিয়ে ইনান বলে একটা চিৎকার দিলাম। সামনে থেকে খুব স্পিডে ট্রাক এসে আমাদের গাড়িটাকে ধাক্কা দিলে গাড়িটা ব্যালেন্স হারিয়ে পাশে বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। আর আমিও সামনের দিকে এগিয়ে খুব জোরে বাড়ি খেলাম। ইনানের হাত তখনও আমার হাতের ওপর শক্ত করে ধরা ছিল। অসহ্য একটা ব্যথায় আমি সেন্সলেস হয়ে গেলাম, আর কিছুই বলতে পারি না। যখন চোখ খুলি নিজেকে একটা অন্ধকার জায়গায় আবিষ্কার করলাম। আমি থতমত খেয়ে উঠে বসে চিৎকার করে বললাম, আমি কোথায়? আব্বু, আম্মু, আমি আমি কোথায়? পাশ থেকে আম্মু আর আব্বুর কণ্ঠ শোনা যাচ্ছিল। তাইরিন মা, এই তো আমরা তোর পাশেই আছি। আজব তো, তোমরা আমাকে এমন অন্ধকার জায়গায় কেন রেখেছো? আম্মু, তুমি জানো না আমার অন্ধকারে ভীষণ ভয় করে? প্লিজ লাইটটা অন করো। আমি এত করে বলছি, তারপরও কেউ আমার কথা শুনছে না, কেউ লাইট জ্বালাচ্ছেই না। আমি খুব উত্তেজিত হয়ে বললাম, আম্মু, তোমরা লাইট দিচ্ছ না কেন? আম্মুর কান্নার শব্দ শোনা যাচ্ছে, সাথে তানজিনেরও। তানজিন, আম্মু, কি হলো? তোমরা কাঁদছো কেন? সবাই আমার সামনে, অথচ রুমটা অন্ধকার করে রেখেছো। তাজনিন, তুই লাইটটা অন কর তো। তাজনিন কান্না জড়িত কণ্ঠে বলল, লাইট জ্বালানোই আছে আপু। আমি বুঝতে পারছি না ওরা আমার সাথে এমন কেন করছে। আমি তো সিরিয়াস। তানজিন, এসবের মানে কি? এখন কি মজা করার সময়? যা, লাইটটা জ্বালিয়ে দে। তানজিন এবার জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। মানে কি? লাইট জ্বালানো, অথচ আমি দেখতে পাচ্ছি না, সব দেখছি অন্ধকার। আমার আবার কি হলো? চোখ কচলে নিয়ে আবারও ঠিক একই রকম, আগের মতোই অন্ধকার। তার মানে আমি অন্ধ হয়ে গেছি? আমার ভিতরটা হাহাকার করে উঠল। চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিলাম, আম্মু, আব্বু, তাজনিন, তোমরা সবাই তো আমার সামনে। আমি তোমাদের সব কথা শুনতে পাচ্ছি, কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমি তো নিজেকেও দেখতে পাচ্ছি না, শুধু চারিদিকে অন্ধকার দেখছি। আম্মু, আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই। আম্মু কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, তাইরিন, তুই শান্ত হ, এভাবে উত্তেজিত হোস না। আম্মুকে জড়িয়ে ধরে আমিও কেঁদে দিলাম। আম্মু, আমি কি আর কোনোদিন তোমাদের দেখতে পাবো না? আমি কি পৃথিবীর কিচ্ছু দেখতে পাবো না? আমি কি এভাবেই অন্ধ হয়ে সারা জীবন কাটিয়ে দেব? কেন আমার সাথে এমনটা হলো? কি দোষ ছিল আমার? কেন আমার দৃষ্টিশক্তি কেড়ে নিল সৃষ্টিকর্তা? কাঁদতে কাঁদতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি। আমি যে চোখ খুলে আর কিছুই দেখতে পাবো না, এটা কখনো আশা করিনি। এর চেয়ে বরং আমার মৃত্যু হলেই ভালো হতো। খুব কান্নাকাটি করছিলাম। আমি পারছি না এটা মেনে নিতে। কিভাবে থাকবো আমি? সবার সাথে থেকেও যে আমি অন্ধকারের মধ্যে পড়ে গেছি। খুব পাগলামো করছিলাম। এমন সময় 2-3 জন আমাকে চেপে ধরে বুঝলাম ডাক্তার এসেছে। আমাকে ইঞ্জেকশন পুশ করলে আমি সাথে সাথেই ঢলে পড়ি। নিজেকে নিজের কাছে কতটা অসহায় মনে হচ্ছে আমার, আমি বোঝাতে পারবো না। খুব কষ্ট হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নিজের রুমটাকেও দেখতে পাচ্ছি না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল আমার সাথে? জীবনটা কেন আমার সাথে এমন করলো? ইনানের খবরও পেয়েছিলাম। আব্বু বলেছে ওর পায়ে নাকি আঘাত লেগেছে, আর মাথাতেও। তবে আমার বেশি লেগেছে। ও সুস্থ আছে, বাট কয়েকদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে। কিন্তু আমি তো আমার দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছি। অন্ধকার জগতে নাম লিখিয়েছি। 2 দিন পর বিয়ের ডেট ছিল, কিন্তু কিসের বিয়ে ঠিক? সব লণ্ডভণ্ড হয়ে গেছে। ইনানদের ফ্যামিলির কারোর কোনো খবর নেই। আম্মু দুপুরে খাবার নিয়ে রুমে এলো। আমাকে খাইয়ে দিতে দিতেই বললাম, আম্মু, আমি কি আর কখনো দেখতে পাবো না? আমার চোখ কি ভালো হবে না? আম্মুর ফুপানোর শব্দটা কানে ভেসে এলো।
জবাবটাও বুঝতে কষ্ট হলো না। হয়তো এটা সৃষ্টিকর্তার ইচ্ছে। আম্মু বা তাজনিন খাবার রুমে এনে দেয়, তাজনিন আমাকে ব্যালকনিতে নিয়ে যায়। সপ্তাহখানেকের মধ্যে আমি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছি। নিজের রুমে এখন হাঁটাচলা করতে পারি, কল্পনার চোখে সব দেখি। আমার নিজের হাতেই তো সব গোছানো। কিন্তু সেদিন ভুলবশত হাতের সাথে লেগে ইনানের সেট করা ফুলদানিটা পড়ে গিয়ে ভেঙে যায়। আমি রাগ করে অন্যটাও ভেঙে ফেলি। ইনানের কি আমার কথা একটুও মনে পড়ছে না? ওর সাথে তো আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওকে যে আমি মনের কোণে জায়গা দিয়ে ফেলেছি। এত সহজেও কিভাবে আমাকে ভুলে গেল? ইনানের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে পড়ছে। ওর পাগলামোগুলো চোখের সামনে ভাসছে। আমি অন্ধ হলে কি হবে? আমার মনের চোখ দিয়ে আমি ইনানকে দেখি। ওকে যে ভালোবেসে ফেলেছি। ও তো একটা বারও আমায় ফোন করেনি, বা ওর ফ্যামিলির কেউ। কিন্তু আমার আব্বু ঠিকই ওদের খবর রেখেছে, ইনানকে দেখেও এসেছে। আমি আব্বু আম্মুর সামনে নিজেকে ঠিক রাখার অভিনয় করলেও প্রতিটা দিন ইনানের কথা ভেবে কাঁদি। অন্ধ হলে কি চোখে জল থাকে না? কিন্তু আমার যে চোখ থেকে জল পড়ছে, জানতাম না আগে এসব। হঠাৎ একদিন ইনানের আম্মু ফোন করে আম্মুর সাথে কথা বলে, আমার সাথেও কথা বলে, সান্ত্বনা দেয় আমাকে। আমার এটুকু বুঝতে একটু অসুবিধা হলো না। উনি আর চায় না আমি ওনার ছেলের বউ হই। শুধু উনি কেন, পৃথিবীর কোনো মাই চাইবে না তার ছেলের জন্য অন্ধ একটা মেয়েকে। আর ওনার তো একটা মাত্র ছেলে। ড্রেসিংয়ের আয়নাটাও ভেঙে ফেললাম। কি হবে সেটা রেখে? নিজেকে তো আর দেখতে পাবো না। রুমের সব ভেঙে ফেলছি, যা সামনে পাচ্ছি তা ছুঁড়ে মারছি। আম্মু এসে আমাকে শান্ত করার চেষ্টা করছে। আমি শুধু চিৎকার করে বলছি, ওপরওয়ালা কেন আমার সাথে এমনটা করলো? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি পৃথিবীটাকে দেখতে চাই। আম্মু, আমি তোমাকে, আব্বুকে আর তাজনিনকে দেখতে চাই। আম্মু আমাকে বুকের সাথে চেপে ধরে কাঁদছে। মা মেয়ে দুজনেই অঝোর ধারায় কাঁদছি। দূর থেকে যে তাজনিন কাঁদছে, ওর কান্নার শব্দটাও আমার কানে ভেসে আসছে। হয়তোবা আমি চোখে দেখি না, তবে অনুভব করতে পারি। কেটে গেল 2 মাস। এর ভিতর ইনান আমাকে যে কতবার ফোন দিয়েছে তা হিসাব করেও বলতে পারবো না। কিন্তু আমি একটা বারও ওর সাথে কথা বলিনি। আমার কারোর সিম্প্যাথির দরকার নেই। তাজনিন আমার সামনে আজও ফোন নিয়ে বলল, আপু, ইনান ভাইয়া তোর সাথে কথা বলবে। অন্তত আজকে বল, প্রতিদিনকার মতন কি আজও ফিরিয়ে দিবি? তাজনিন, তুই ওনাকে বলে দে এখানে যেন আর ফোন না করে। ওনার সাথে আমি কথা বলতে চাই না। কিন্তু আপু, তাজনিন, আর কোনো কথা না, যা এখান থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছনে কারোর আসার শব্দ পেয়ে জিজ্ঞেস করলাম, কে? আজব, কথা বলছেন না কেন? কে এসেছে আমার ঘরে? চুপচাপ করে আছে। তবে আমার নাকে যে স্মেলটা আসছে সেটা আমার খুব পছন্দের, খুব পরিচিত। এটা যেন কোথায় কোথায়। ও হ্যাঁ, এর পারফিউমটা তো ইনান ইউজ করে। আমি কয়েক পা পিছিয়ে যেতেই কেউ আমায় ধরে ফেলে। তাইরিন, কি করছো? কি পড়ে যাবে তো। নিজেকে ইনানের থেকে ছাড়িয়ে বললাম, কে? কে আপনি? আর হুট করে এখানে কেন এসছেন? আমি তোমার ইনান। হুট করে এসেছি মানে? তানজিনকে বললাম, যে বাসায় আসবো ও তোমায় কিছু বলেনি? কোন ইনান? কোনো ইনান নামের আমি কাউকে চিনি না। চলে যান এখান থেকে। আমি হাতড়াতে সামনের দিকে যেতেই ইনান আমার হাত শক্ত করে ধরে বলল, কি হয়েছে তোমার তাইরিন? ফোন করলে ফোন ধরো না, ফোন সুইচ অফ করে রেখেছো। তাজনিনের ফোনে কল দিলে, তোমার সাথে কথা বলতে চাইলে তুমি কথা বলো না। হয়েছেটা কি তোমার? তুমি কি আমাকে ইগনোর করছো? আমি ইনানের কাছ থেকে হাত ছাড়াতে বলছি, ইনান, আমার হাতটা ছাড়ুন। আর আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। ইনান আরো শক্ত করে আমার হাত চেপে ধরে আমাকে ওর দিকে টেনে নিয়ে গেল। ওর নিঃশ্বাসের আছড়ে পড়াটা আমায় জানিয়ে দিচ্ছে যে ও রেগে আছে। কেন এসেছি মানে? এসব কি কথা বলছো তুমি তাইরিন? যা শুনেছেন তাই বলছি, আর যা বলছি ঠিক কথাই বলছি। চলে যান এখান থেকে। আমার বাহু ধরে ওর দিকে ফিরিয়ে বলল, যাবো না আমি। তোমার হয়েছেটা কি? তুমি কি সেই তাইরিন? এতটা বদলে গেছো কিভাবে? তোমার ইনানকে তুমি চলে যেতে বলছো? আমি ইনানের হাত সরিয়ে বললাম, হ্যাঁ, আমি আপনাকে চলে যেতে বলছি। আমি তাইরিন। তবে এখনকার তাইরিন আর আগের তাইরিনের মধ্যে অনেকটা তফাৎ। অনেক তফাৎ মানে? আগের তাইরিন আমাকে ভালোবাসতো, আর এখনের তাইরিন বুঝি আমাকে ভালোবাসে না? আমার খুব কষ্ট হচ্ছিল। ভালোবাসার মানুষটাকে সামনে পেয়েও তাকে এক নজর দেখতে পাচ্ছি না। কতটা দুর্ভাগ্য আমার। আমি চুপ করে আছি। কি হলো, কিছু বলছো না যে? তাইরিন, তুমি কি আমায় আগের মতন ভালোবাসো না?
আমাদের একসাথে পথ চলাটা কি হবে না? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমার হাত ছেড়ে দেবে? আমার বুকে পাথর চাপা দিয়ে নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় ততটা স্বাভাবিক করে বললাম, একসাথে পথ চলার সেই আলোটা আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি ভালোবাসার অধিকারটাও। আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না ইনান, কিন্তু অন্ধকারটা যে খুবই স্বার্থপর। সে আমাকে অনেক দূরে নিয়ে গেছে, যেখানে আলোর ছিটে ফোটাও নেই। আমার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। ইনান আমার চোখে পানিটা মুছে দিয়ে আমার 2 হাত ওর হাতের ভাঁজে নিল। তাইরিন, সেই অন্ধকারটাকে না হয় আমরা আমাদের জগৎ বানিয়ে ফেলবো, দুজনেই সেই জগতে একসাথে বসবাস করব। আলোটা না হয় নাই বা থাকুক। আমি ইনানের মুখটা স্পর্শ করে, ইনান আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি আপনাকে 2 চোখ ভরে দেখতে পারছি না। আমার হাত শুধু ওর মুখে বোলাতে বোলাতে, মনের চোখ দিয়ে দেখো, ঠিকই দেখতে পাবে। তুমি মনের চোখ দিয়ে আমায় দেখবে, আর আমার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখবে। তাইরিন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি শুধু আমার। ইনান এই প্রথম আমাকে জড়িয়ে ধরল, ওর বুকে আমাকে ঠাঁই দিল। প্রচণ্ড সুখ অনুভব করছি আমি, পৃথিবীর সব সুখ যেন ওর বুকেই। কিন্তু ইনান, আপনার ফ্যামিলির কেউ আমাকে যে মেনে নেবে না। তুমিও সব চিন্তা করো না, সব আমি ম্যানেজ করব। হঠাৎ ইনানের ফোন এলো, ও রিসিভ করে। ওর আম্মু ফোন দিয়েছে। আম্মু, আমি তাইরিনদের বাসায় আছি, বাসায় ফিরতে লেট হবে। আম্মু কি সব বলছো? বাসায় এসে কথা বলবো। উফ, চুপ করো তো। একটু পরে আসছি, রাখছি এখন। ইনানের কথার মাঝেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আন্টি আমার কথা কিছু বলছে, কিন্তু ইনানকে জিজ্ঞেস করলে ও কিছু বলবে না। কি হলো ইনান? নিশ্চয়ই আন্টি ছিল। হ্যাঁ, কি বলছে? আমার কথা বলছিল, তাই না? আরে না, এসব বাদ দাও। তুমি খেয়েছো? খেয়েছি। আপনি খেয়েছেন? মিথ্যে বলছো কেন? তুমি কিছু খাওনি। তাজনিন বলেছে তুমি নাকি আমার ওপরে খুব অভিমান করেছো। আমি এতদিন আসিনি কেন, বা কোনোদিন ফোন দিইনি কেন? না মানে, হ্যাঁ মানে, এত মানে মানে করতে হবে না। আমার সুস্থ হতে এতদিন লেগেছে। আজই হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। পায়ে ইনফেকশন হয়েছিল, আর আব্বু আম্মু জোর করে হসপিটালে রেখে দেয়। ফোনটাও সাথে ছিল না। আজকে রিলিজ পাওয়ার সাথে সাথেই তোমার কাছে চলে এসেছি। তোমায় দেখার জন্য মনটা পাগল পাগল হয়ে যাচ্ছিল, তাই বাসায় না গিয়ে হসপিটাল থেকে সোজা তোমার কাছে চলে এলাম। আমি কান্না করে করে বলছি, কিন্তু আমি যে আমার দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আমি অন্ধ হয়ে গেছি। আমি কিচ্ছু দেখতে পাই না, আব্বুকে, আম্মুকে, তানজিনকে, আর আপনাকে। ইনান জানেন, আমি না নিজেকেও দেখতে পাই না, তাই আয়নাটা ভেঙে ফেলেছি। আমি নাকি আর কিছু দেখতে পাবো না। ইনান, আমি কখনো আপনাকে দেখতে পাবো না। ইনান আমাকে শক্ত করে ওর বুকে চেপে ধরলো। প্লিজ তাইরিন, এমন করে বলো না, তুমি ভালো হয়ে যাবে। দেখো, তুমি আবার সব দেখতে পাবে। ইনান আমাকে মিথ্যে আশ্বাস দিয়েন না, আমি কখনো ভালো হব না। আপনি কেন শুধু শুধু আমাকে নিজের জীবনের সাথে জড়াচ্ছেন? কেন অন্ধকারে পা বাড়াচ্ছেন? আপনি আমার চাইতে আরো ভালো কিছু ডিজার্ভ করেন। আমার কাউকে চাই না, আমার শুধু তোমাকে চাই। আমি ইনানকে ধাক্কা দিয়ে চিৎকার করে বললাম, না ইনান, এটা কখনো হয় না। আপনি আর কখনো এখানে আসবেন না। এখান থেকে চলে যান। আমি চাই না কারোর সিম্পাতি, চাই না কারোর করুণার প্রার্থী হতে। চলে যান আপনি এখান থেকে। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। ইনান আমার কাছে এসে বলল, এসব কি বলছো তুমি তাইরিন? প্লিজ এমন করে বলো না। আমার যে খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। তাইরিন, এই দেখো, তোমার কথা শুনে কেমন ঝড় বইছে বুকের ভিতর। আমার হাতটা ইনানের বুকের ওপর রাখতেই আমি আবারও ইনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। কয়বার বলবো আপনাকে, চলে যান এখান থেকে। যান বলছি। ইনানকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে ছাতে হেলান দিয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। ইনান বাইরে থেকে দরজাটা ধাক্কা দিতে দিতে, প্লিজ তাইরিন, দরজা খোলো, এমন করো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি এসব করে নিজেকে কষ্ট দিচ্ছ, সাথে আমাকেও। যদি তোমার জায়গায় আজ আমি থাকতাম, তবে কি তুমি আমায় ছেড়ে চলে যেতে? বলো তাইরিন। আর আমার জন্যই তো তোমার আজ এই অবস্থা। প্লিজ ইনান, আপনি চলে যান এখান থেকে, আর কখনো আসবেন না। মনে মনে আমি বলছি, ইনান, আপনাকে আমি কখনো ছেড়ে যেতাম না, কারণ ভালোবাসাটা কখনো শেষ হয়ে যায় না। না না না, আমি যাব না। তুমি দরজা খোলো। আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন, তাহলে চলে যান। আপনার পায়ে পড়ি ইনান, আপনি চলে যান। বেশ, চলে যাচ্ছি আমি। আমি তো তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু মনে রেখো তাইরিন, আমি আবার আসবো। দেখি তুমি আর কতবার আমাকে ফিরিয়ে দেবে, আর কতবার আমি খালি হাতে ফিরে যাই। তারপর ইনানের চলে যাওয়ার শব্দটা কানে ভেসে এলো। বুকটা ফেটে যাচ্ছে আমার, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে।
আবেগের বশে নিজেকে ইনানের কাছে তুলে দিয়ে আমি ইনানের জীবনটা অন্ধকারে ঠেলে দিতে পারি না। ওকে আমি ভালোবাসি, আমি চাই ও সুখে থাকুক। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার, চিৎকার করে কাঁদছি। তখন ইনানকে পেয়ে আমি সব ভুলে গেছিলাম। আবেগ দিয়ে তো আর জীবন চলে না, সব সময় বিবেক দিয়ে কাজ করতে হয়। আমি কিভাবে ইনানকে বলবো সেই কথা? হসপিটাল থেকে আসার পর যখন আমার ইনানের কথা মনে পড়ছিল, ইনানের দেওয়া ফোন থেকে ওকে অনেকবার কল দিয়েছিলাম। কল লিস্টের প্রথমেই ওর নাম্বারটা ছিল। 4-5 বার কল দিয়েও পেলাম না, কিন্তু একটু পরই ওদিক থেকে আবারও কল এলো। আমি চট করে কলটা ধরি। হ্যালো ইনান, ইনান কোথায় আপনি? কেমন আছেন? ওপাশ থেকে ইনানের আম্মুর কণ্ঠস্বর ভেসে এলো। আমি ইনানের আম্মু। কেমন আছো তাইরিন? আন্টি, ভালো আছি। আপনি কেমন আছে? কেমনে ভালো থাকি বলো মা, ইনানের যা অবস্থা, খুব টেনশনে আছি। কি থেকে যে কি হয়ে গেল, কি হওয়ার কথা ছিল। তোমার সাথেও তো কত কিছু হয়ে গেল, খুব খারাপ লেগেছে শুনে। আমি চুপ করে আছি। 2 দিন পরেই তো তোমাদের বিয়ের কথা ছিল, এখন তো সব শেষ। জানি না ইনান কখন সুস্থ হবে। তারপর এটাও জানি না ওর মতামত কি আগেরটাই থাকবে নাকি বদলে যাবে। আসলে মা, সব সময় তো আর একরকম হয় না, বুঝতেই তো পারছো। তোমাকে বলতেও খারাপ লাগছে, তারপরও বলতে হচ্ছে। আমার তো একটা মাত্র ছেলে। আমি বুঝতে পারছি আন্টি কি বলতে চাইছে, কিন্তু আমি তো জাস্ট ইনান সুস্থ আছে কিনা সেটা জানার জন্য ফোন দিয়েছি। সত্যিই তো, ওনার তো একটাই ছেলে। আমার মতন এমন অন্ধ মেয়েকে তার ছেলের বউ করতে চাইবে কেন? আমি হাজারো কষ্টটা চেপে রেখে। জি আন্টি, বুঝতে পেরেছি। আপনি টেনশন করবেন না, ইনান অনেক ভালো লাইফ পার্টনার পাবে, দোয়া করি। আমিও দোয়া করি তুমি অনেক ভালো থাকো মা, মনে কষ্ট নিও না। জি আন্টি বলেই ফোনটা কেটে দিয়েছিলাম। খুব কষ্ট হচ্ছিল। রাতে আব্বুকে বলে দিলাম আমি বিয়ে করতে চাই না। প্রতিদিন ইনাম আমাদের বাড়ি আসে, ওর আসার কথা শুনেই আমি দরজা বন্ধ করে রাখি। ও ফোন দিলেও ধরি না, ওর সাথে যোগাযোগ করতে চাই না। একদিন শাওয়ার করে রুম থেকে এসেই কারোর অস্তিত্ব টের পেলাম, মানে আমার রুমে কেউ এসছে। আমি এদিক সেদিক ওড়না খুঁজতে লাগলাম। কে কে এখানে? ওড়নাটা কেউ আমার হাত দিয়ে আমাকে টেনে কাছে নিতেই স্মেলটা পেয়ে আমি কেঁপে উঠলাম। অমিত, তুমি? অট্ট হাসি দিয়ে, সোনা বাবুইটা আমাকে চিনে ফেললে? বাহ, খুব ট্যালেন্ট তো। অমিত, ছাড়ো আমায়। তুমি আমার বাসায় আমার রুমে কিভাবে? অমিত আমার পেটে স্লাইড দিতেই আমি ধাক্কা দিয়ে, তুমি আমার রুমে কিভাবে এলে? বিনি, বিনি! আরে বাবুই, শান্ত হও। বিনি তো বাসায় নেই। ইনফ্যাক্ট বাসায় কেউ নেই, পুরো বাসা খালি। আর দরজা খোলাই ছিল। ভাবলাম চোর ঢুকছে, আর ভিতরে ঢুকেই তো আমি পুরাই শেষ। তাই রিন, আধা দেখেই আমি শেষ, না জানি পুরোটা দেখলে কি যে হতো আমার। অসহায়ের মতন কাঁদছি। বিনি বলল, তাই রিন আপা। বিনি আমাকে অন্যটা গায়ে জড়িয়ে দিল। কেঁদে আর কি হবে, খুব তো অহংকার তোমার নিজের রূপ নিয়ে, তাই না? আজ তো দেখেছি, আর একদিন এসে পুরোটা দেখে যাব। যান এখান থেকে, অসভ্য একটা। বিনি, তুই কোথায় গেছিলি আমাকে একা রেখে? তুই জানিস অমিত? কাঁদছি আর বিনিকে জড়িয়ে ধরে। আপা দাঁড়াও, আমি দরজা লক করে আসি। বিনি একটু পর আবার রুমে এলো। আপা, চা নেন। আমি তো পাশের বাসার আন্টিটাকে চিনি দিতে গেছিলাম, কিন্তু এসে দেখি আন্টি কি যেন নাস্তা বানাচ্ছে, তো আমারে বললো নাস্তা খাইতে, তাই আমারও দেরি হয়ে গেছে আপা। সরি আপা, আমাকে মাফ কইরে দেন, আমার জন্যই সব হয়েছে। তোর কোনো দোষ নেই রে বিনি, সব আমার ভাগ্য। বড় একটা নিঃশ্বাস ফেলে কথাটা বললাম। আব্বু তো অফিসে গেছে, আম্মু আর তাজনীন দুজনেই শপিংয়ে গেছে। বাসায় আমি আর বিনি ছিলাম। বিনির বয়স 16 বছর। বিনি 14 বছর বয়সে আমাদের বাসায় আসে। আমাদের ছোট খালামণি ঠিক করে দিয়েছে। মেয়েটা আমাদের খুব আপন করে নিয়েছে। সন্ধেই আম্মু বাসায় আসে, কিন্তু আম্মুকে কিছুই বললাম না, অযথা বিনিকে বকবে, কারণ দোস্ত ওর। যদিও দরজা খোলা না রাখতো তবে অমিত ভিতরে আসতে পারতো কি? অমিত আমাদের ওপরে ডান পাশের ফ্ল্যাটে থাকে। বখাটে ছেলে। অমিতের বাবা মা দুজনেই থাইল্যান্ডে থাকে, আর অমিত তার ফুফা ফুফির সাথে থাকে। আমাকে তো আগে থেকেই উত্ত্যক্ত করতো, কতবার ওয়ার্নিংও দেওয়া হয়েছে। আমাদের বাসার সামনে নানান ধরনের গিফট লেটার রেখে যেত। অমিত ছেলেটা খুব বাজে ছেলে, তাকে আমাদের বাসার কেউ পছন্দ করে না। আমিও কতবার সামনাসামনি অমিতকে অপমান করেছি। অমিত জানে আমার বিয়ে ঠিক হয়েছে, আর ও এটাও জানে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি দেখতে পাই না। তাই বলে এখনো, আজ তো পুরোই লিমিট ক্রস করেছে। কিন্তু দুর্ভাগ্য আমার, রাতে ইনান ফোনের ওপর ফোন দিয়েই চলেছে। আব্বু আম্মুর কাছেও ফোন দেয়,
আর আব্বু আম্মু ইনানের কথার দাম দিচ্ছে না, কারণ ওর আব্বু আম্মুও কিছু বলেনি। আম্মু আমাকে বলছে ইনানের সাথে কথা বলতে, ওর তো কোনো দোষ নেই, ও তো তোর সাথে আগের মতন সব ঠিক করতে চাইছে। কিন্তু আমি আম্মুকে কিছুই বলতে পারছি না। ইনানের আম্মুর কথা বারবার কানে বেজে উঠছে, ইনানকে ছাড়া যে আমিও বাঁচবো না, ওকে যে আমিও অনেক ভালোবেসে ফেলেছি। আরও কটা দিন গেল, আম্মু আর তাজনিনের সাথে ডাক্তারের কাছে গেলাম। চোখ পরীক্ষা করে কি যেন আম্মুকে বলল, সাথে ইনানও ছিল। ওকে চলে যেতে বললে ও বলে এখানেও কি আসতে মানা, যাব না আমি। ইনানও ডাক্তারের সাথে কথা বলল, ইনান নিজের গাড়ি করেই আমাদের বাসায় পৌঁছে দিল। আম্মু আগে আগে বাসায় চলে গেল। আমি আর তাজনিন গেটে ঢুকতেই অমিত ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেলো। সরি বাবুই। কোথায় গিয়েছিলে? তাজনিন চল। আর আমি তাজনিন পা বাড়াতেই অমিত আমার হাত ধরে বলে, বাবুই এত তাড়া কিসের, একটু দেখি তোমায়, খুব সুন্দর লাগছে। তাজনিন বলল, ওই অমিত ছাড় আমার আপুকে, অসভ্য একটা, নয়তো সবাইকে ডাক দিব। ছাড়েন আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? হঠাৎ হাতে টান পড়ল আর অমিতের চিৎকার। তাজনিন, হচ্ছেটা কি রে বোন? তাজনিন হেসে বলল, আপু ইনান ভাইয়া অমিতকে মারছে, এবার বুঝবে মজা অসভ্যটা। মানে ইনান? ইনান অমিতকে মারতে মারতে বলে, তোর সাহস কি করে হয় আমার উড বি ওয়াইফের টাচ করতে? খুব শখ না মেয়েদের হাত ধরা? এই হাত দিয়ে তাইরিনকে তুই টাচ করেছিস, তোর এই হাত আমি ভেঙে দেব। তাজনিন, ইনানকে থামা, যদি সত্যি সত্যি অমিতের হাত ভেঙে দেয়, শুধু হাত পা না, মেরে তক্তা বানিয়ে ফেলুক। তুই জানিস আপু, অমিত শয়তানটা আমাদের কলেজের সামনে আরও অনেক মেয়েকে উত্ত্যক্ত করে, খুব বাজে বাজে কথা বলে। গতকাল আমি কলেজ থেকে আসার সময় আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? অমিত নাকি তোকে আন্ড্রেসে দেখেছে, আরও কি সব বাজে বাজে কথা বলছিল তোর সম্পর্কে। আমার খুব রাগ হচ্ছিল, তাই ইনান ভাইকে সব ফোনে জানিয়েছিলাম। আমি অবাক হয়ে বলি, মানে তুই এসব জানলে কি করে? আপুরে, আমি তোর বোন, বিনি আমাকে সব বলেছে, তুই কোনো চিন্তা করিস না। ইনান যখন অমিতকে আরও মারছে, অমিতের ফুপা ফুপি, তারপর আমার আব্বু আম্মু আর প্রতিবেশী অনেকেই এলো। কম বেশি সবাই অমিতের বাজে চরিত্রের কথা জানে, তাই সবাই অমিতকেই বকছে। যদি অমিতের ফুপা ফুপি এসে ইনানকে না ধরতো, তাহলে তো আজ অমিত সোজা ওপরে। ইনানের রাগ এখনো কমেনি। তাজনিনকে বলল আমাকে ওপরে নিয়ে যেতে। ইনান রেগে সবার সামনে আহত অমিতকে বলছে, যদি আর একবার আমার তাইরিনকে খারাপ নজরে দেখেছিস বা ওর আশেপাশে গেছিস, তো তোকে আমি জানে মেরে ফেলবো। তাইরিনের দিকে নজর দিলেই আমি তোর চোখ তুলে নেব। জানি না কেন এত কষ্টের মাঝেও ইনানের কথাগুলো আমার মনে সুখের বন্যা বইয়ে দিল, কেমন যেন ভালো লাগা ছুঁয়ে দিল। ইনান নাকি বাসায়ও আসেনি। সেদিনের পর থেকে আমাকে আর ফোন দেয়নি। আমি তো ইনানের কথা একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে বাতাসের ঝাপটায় সে আমার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। যতক্ষণ না এই মৃদু বাতাসের আঁচড়ে পড়াটা ভালো লাগছে, তার চেয়ে অনেক গুণ ভালো লাগা কাজ করছে ইনানের কথা ভেবে। খুব কাছে পেতে মন চাইছে ওকে, খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরতে ইচ্ছে করছে। ইনানের চোখ, ঠোঁট, চুল, নাক, ওর সব কিছু আমার ভালো লাগে। ওর স্মেলটা নাকে এলে আমি পাগল হয়ে যাই। ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমি কখনো ভুলতে পারবো না। এদিকে ইরিনের কাছে শুনলাম ইনান নাকি আমাকে নিয়ে বাসায় ঝামেলা বাঁধিয়েছে। ইনান চায় আমাকে বিয়ে করতে, কিন্তু ইনানের আব্বু আম্মু চায় না। এই বিষয় নিয়ে ইনান নাকি তার আম্মুর সাথে দুদিন কথা অবধি বলেনি, আর বাসায়ও যায়নি। ইরিন এসব আমাকে বলতে চায়নি, কিন্তু আমি জোর করাতে সব বলল, কারণ ইরিন আমাকে অনেক পছন্দ করে। ইনান আমাদের বাসায় চলে আসে হুট করে, রুমে এসে দরজা লক করে দিয়ে আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে। ইনান আমাকে বিয়ে করবেই করবে, দরকার হলে উঠিয়ে নিয়ে যাবে। ওর এসব পাগলামো দেখে বাসার সবাই হতবাক, নিষেধ করলেও চলে আসে। ইনান কিছু বুঝতেই চায় না, ওর একটাই কথা, তাইরিন শুধু ওর। আমার দু চোখে চুমো খেয়ে বলে, রাজি হয়ে যাও না, চলো না পালিয়ে বিয়েটা করে ফেলি, তারপর একের পর এক বাচ্চা নিয়ে একটা ক্রিকেট টিম বানিয়ে ফেলবো, তারপর সবাই মিলে একসাথে ক্রিকেট খেলবো। ইনানের পাগলামো কথাগুলো শুনে আমার খুব হাসি পায়, লুকিয়ে লুকিয়ে হেসে ফেলি। আমাকে ভাত খাইয়ে দেয়। বিনি ইনানের এত কেয়ারিং দেখে বলে, জানেন আপা, আমার না খুব হিংসে হয়। কেন রে, আমি আবার কি করলাম? আপনি এত ভাগ্যবতী কেন? ইনান ভাই আপনারে কত ভালোবাসে, আপনার কত কেয়ার করে, এমন একটা স্বামী যেন আমিও পাই। বিনির কণ্ঠ শুনে বুঝতে পারছি বেচারি লজ্জাও পাচ্ছে। দোয়া করি তুইও পাবি এমন একটা স্বামী।
আপা, ইনান ভাইয়ের দোয়াও লাগবে। রাতে আম্মুর কাছে ফোন এলো। আম্মু এসে জানালো ইনানের আব্বু আম্মু ফোন করে বলেছে তারা কাল আমাদের বাসায় আসছে। আম্মুকে অনেক খুশি মনে হলো। রাতে ইনান ফোন করে সারা রাত আমার সাথে কথা বলেছে। ভোরের সময় হঠাৎ ইনান বলল, সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে অনেক অনেক ভালোবাসবো, কখনো কষ্ট দেব না। এই ইনান শুধু তোমার আর তুমি শুধু ইনানের। তাইরিন, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আর ভালোবেসে যাব। তুমি আজ থেকে আমার অর্ধাঙ্গিনী, তুমি আজ থেকে চিরতরে আমার। পরদিন ইনানের আব্বু আম্মু আসলো আমাদের বাসায়। ইনানের আম্মু আমার সাথে প্রাইভেটলি কথা বলল। উনি অনেকটা অনুতপ্ত, কারণ উনিই তো আমাকে ইনানের জন্য পছন্দ করেছিলেন। শুধু আমার একটা অ্যাক্সিডেন্টের জন্য কি আমাকে এত বড় শাস্তি দেবেন? তাই উনি খুব অনুশোচনা করছেন। ইনান নাকি ওর আম্মুকে আমার জন্য অনেক কথা শুনিয়েছে, স্বার্থপর বলেছে। ছেলের এমন কটু কথায় তিনি খুব কষ্ট পেয়েছেন। অমিতকে ওর ফুপাফুপি থাইল্যান্ডে ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তবে অমিতের ফুপাফুপি অনেক ভালো মানুষ। অমিতের কর্মকাণ্ডে তারা খুব লজ্জিত। বিয়ের দিন ইনান আমাকে নিজের হাতে সাজিয়ে দিল, কাউকে রুমের মধ্যে ঢুকতে দিল না, নিজেই আমাকে কোলে করে স্টেজে নিয়ে এলো। যথাযথভাবে বিয়ের কাজটা সম্পন্ন হলে ইনান আবারও সবার সামনে আমাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইনান, আমরা কোথায় যাচ্ছি? বিয়ের পর কাপেলরা কোথায় যায়? মানে, আমরা হানিমুনে যাচ্ছি। তারপর ওই যে মনে নেই কি বলেছিলাম, বুড়া বুড়ির সংসার আর ক্রিকেট টিম। যা, এসব কি যে বলছেন, নির্লজ্জ একটা। নির্লজ্জ না হলে কি আর চলে? অনেক কাজই তো বাকি রয়ে গেছে। ক্রিকেট টিম বানাবো, তারপর তোমাকে দেখাতে হবে না তোমার ইনান কত দুষ্টু। ইনান গাড়ি থামিয়ে আমাকে জড়িয়ে ধরলো গাড়ির ভিতরেই। আমিও শক্ত করে ইনানকে জড়িয়ে ধরলাম। বুকের ভিতরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল মনে হচ্ছিল। খুব জোরে জোরে হার্টবিট কম্পিত হচ্ছে। তারপরও অনেক সুখ অনুভব করছি। নিজেকে ভালোবাসার মানুষটার বুকে বিলিয়ে দিতে তার উজাড় করা ভালোবাসাটা শুধু আমার জন্য। ইনানের হৃদস্পন্দন ডিপ ডিপ করে শুধু একটা কথাই বলছে, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ইনানের বুকে কান পেতে। তাইরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।